আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার। তো আজকে এই সুপার স্পেশাল 2 নাম্বার লেকচারে আমরা সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, আর তার নাম হচ্ছে বায়োমেট্রিক্স। তো এই বায়োমেট্রিক্সটাও আমাদের গত ক্লাসের মতো মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো বায়োমেট্রিক্সটার সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই, আঙ্গুলের ছাপ, যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। তো আমাদের এই ফিঙ্গারপ্রিন্টটাই হচ্ছে একটা বায়োমেট্রিক্সের সঠিক উদাহরণ। তো বায়োমেট্রিক্স শুধু যে ফিঙ্গারপ্রিন্ট হবে এরকম না, ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আনুষঙ্গিক অনেকগুলো কার্যক্রম থাকে যেখানে বায়োমেট্রিক্সের প্রযুক্তির প্রয়োগ হয়। মোটামুটি আমরা সৃজনশীল লেখার জন্য বা সৃজনশীলের উত্তরগুলো করার জন্য বায়োমেট্রিক্স বলতে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট এগুলোকেই বুঝে থাকি। তো যে কথাগুলো বললাম, কথাটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। থ্যাংক ইউ। তো আমরা আসলে বায়োমেট্রিক্স সম্পর্কে আরও ভেতরে জানবো। তো মোটামুটি আঙ্গুলের যে ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, এটাই মূলত আমরা ধারণা করি বায়োমেট্রিক্স এর মধ্যে কাজ করে। এছাড়াও আমার ডিএনএ টেস্ট এর মধ্যে কাজ করবে, তারপর হচ্ছে আরও চোখের আইরিশ এর গঠন, এর বিবরণ, তারপর হচ্ছে তোমার আরও অনেক স্ক্যান করবে শরীরে অনেক অঙ্গাণু, এগুলো থাকবে, মানে স্ক্যানার জাতীয় যে বিষয়গুলো সেগুলো আমাদের বায়োমেট্রিক্সে কাজ করবে। তো দেখি আমরা বায়োমেট্রিক্সটা সম্পর্কে একটু পড়ি, তারপরে আমরা আস্তে আস্তে এই সৃজনশীলগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, শুরু করতেছি বায়োমেট্রিক্সের বিবরণটা। ধরা যাক একটি বড় প্রতিষ্ঠানের গেটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো আছে। প্রতিষ্ঠানটিতে কারা কারা ঢুকতে পারবে আগে থেকেই তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কম্পিউটার বিশেষ নিরাপত্তা সফটওয়্যারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা আছে। গেটে আগত প্রবেশকারী তার আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বিশেষ স্থানে চাপ দিবে, যেমন এই যে চাপ দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়ে তা কম্পিউটারে যাবে এবং কম্পিউটারে রক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখবে। যদি মিলে যায় বা মিল পাওয়া যায় তাহলে ওকে সিগন্যাল আসবে এবং কম্পিউটারের সাথে ইন্টারফেস করা গেটটি খুলে যাবে। এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা যে মোবাইলে লক দেই না, লক তো দাও সবাই, তাই না? এই যে ফিঙ্গারপ্রিন্টের লক কি তোমরা ব্যবহার করো না মোবাইলে? ফিঙ্গারপ্রিন্ট দাও কিন্তু সবাই। পিছন দিকে চাপ দিলে দেখবা যে লকটা খুলে যায়। তো এই যে আমরা মোবাইলে যে আমার হাতের যে একটা ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকে, চাপ দিলেই আমার মোবাইলে লকটা খুলে যায় যেরকমভাবে, ঠিক একই রকমভাবে যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠান কারখানাতে আমাদের ফিঙ্গারপ্রিন্টের ব্যবহারের মাধ্যমে আমাদের ওই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের পরিচয় পাওয়া যায়, বা ওই ফিঙ্গারপ্রিন্ট অপশনে চাপ দিলে তাদেরকে অনুপ্রবেশ করার সুযোগ দেওয়া হয়। সিস্টেমটা বুঝতে পারছো যা বললাম? জি স্যার। তো যদি মনে করো তো ওই প্রতিষ্ঠানে তুমি চাকরি করো না, তুমি জাস্ট গেটের সামনে গিয়ে এখানে চাপ দিলা, দেখা যাবে তোমার হাতের ছাপ কম্পিউটারের মধ্যে স্ক্যান হবে, কিন্তু কম্পিউটারের কোনো ডাটার সাথে তোমার হাতের ছাপ মিলবে না। তখন কিন্তু স্ক্রিনের মধ্যে লেখা আসবে নো। নো মানে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। ওকে মানে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, তোমার হাতের ছাপ মিলছে, তার মানে তুমি এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী বা একজন পরিচিত মানুষ। কিন্তু বাহিরের কোনো মানুষ যদি ফিঙ্গারপ্রিন্ট দেয়, সে আঙ্গুলের ছাপটা স্ক্রিন হবে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে ওই আঙ্গুলের ছাপটা আর কাজ করবে না সেখানে। কারণ কি, তোমার আঙ্গুলের ছাপের মধ্যে কিছু বাইনারি কোড থাকে, সেই কোডগুলো আমরা কম্পিউটারের যে প্রসেসর থাকে সেখানে সেভ করা থাকে। এটা কীভাবে কাজ করে আমি তোমাদের একটা ছবি দেখাইলে তোমরা সহজে বুঝবা। একটু ওয়েট করো, আমাদের বইতে ছবিটা দেওয়া আছে। আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি ঠিক তখন এরকমভাবে কাজ করে। দেখো আমার আঙ্গুল থেকে যে ফিঙ্গারটা আসবে, দেখো ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক্সের সিস্টেমটা কীভাবে কাজ করে। এই যে আমার হাতের আঙ্গুলটা যে আছে, এই আঙ্গুলের যে ছাপটা আমরা দেই কম্পিউটারে, তখন এই ছাপটা এরকমভাবে কাজ করে, এরকমভাবে কিন্তু শো করে। পুরো আঙ্গুলটা কিন্তু শো করে না। যতটুকু আমার আঙ্গুল ওই স্ক্রিনের উপর পড়বে যতটুকু রেখা পড়বে, সেই রেখাগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় শো করে। এই যে এটা কিন্তু সবাই দেখতে পাও। মোটামুটি অনেকে যখন সিম কার্ড রেজিস্ট্রেশন করছো, এরকম যখন ছাপ দাও স্ক্রিনের মধ্যে কিন্তু এরকম একটা
তৈরি হয়, পিকচার তৈরি হয়। তোমরা কি দেখছো না এরকম পিকচার, ছাপের পিকচার এরকম দেখছো সবাই? আচ্ছা, তো এই যে আমাদের হাতের যে ছাপের যে ছবিটা আছে, এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। পুরো আঙ্গুলটা কিন্তু ভেসে ওঠে না, যতটুকু আমার টাচ লাগবে আঙ্গুলের ছাপ স্ক্রিনে অতটুকু ভেসে আসবে। তো দেখো এখানে কিন্তু আমাদের কিছু জায়গার মধ্যে লাল লাল ফোঁটা আছে। এই লাল লাল ফোঁটাগুলো হচ্ছে এক একটা সেন্সর, এক একটা পয়েন্ট, যে পয়েন্টের কিছু সিগন্যাল পাওয়া যায়, বাইনারি সিগন্যাল। যেমন দেখো এখানে অনেকগুলো লাল লাল ফোঁটা আসছে, এগুলো প্রত্যেকটা মানুষের এই স্কিনের মধ্যে থাকে, অর্থাৎ চামড়ার ভেতরে লুকাতে থাকে এই ফোঁটাগুলো। এগুলো কিন্তু সব সেম না, এক একজনের ফোঁটা এক এক রকম হয়। তো এখানে যতগুলো ফোঁটা আছে এই ফোঁটাগুলো আরও স্ক্যান করলে এরকমভাবে এরকম কাঠামো পাওয়া যাবে। এটা হচ্ছে স্ক্যান কাঠামো, আর একটু ভেতরে স্ক্যান করলে কম্পিউটারের মধ্যে তো এরকম পাওয়া যাবে। এইটাকে যদি আমি আরও একটু স্ক্যান করি, আর একটু গভীরভাবে স্ক্যান করে দেখি, তাহলে এই সংখ্যাগুলো মানে এই ফোঁটাগুলো আস্তে আস্তে সংখ্যায় কনভার্ট হবে। ওয়ালাইকুম সালাম মুশফিক, জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম জয়েন করছো। দেখো তো মুশফিক তোমাদের ক্লাস হবে ইনশাল্লাহ আজকে রাত্রে 10টা 15 ইনশাল্লাহ ক্লাস নিব। তো এবার যেটা বলতেছিলাম খেয়াল করো, ওই যে আমরা যে হাতটা স্কিন করছিলাম, হাত স্কিন করার পরে যে আমার ফোঁটাগুলো পাওয়া গিয়েছিল, এই ফোঁটাগুলো কিন্তু আরও গভীরভাবে স্কিন করলে বাইনারি কোডে পরিণত হবে। যেমন দেখো এখানে অনেকগুলো বাইনারি কোড লেখা আছে, 1101010101। আবার এইটার সাথে এইটার কোনো মিল নাই, আবার এইটার সাথে এইটার কোনো মিল নাই, এইটার সাথে আবার এটার মিল নাই, আবার এটার মিল নাই। এখানে কয়টা আছে? 1 2 3 4 5, মোটামুটি এই কয়েকটা বিন্দু থেকে এই কয়েকটা বাইনারি কোড বসানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্টের ব্যবহারটা। ফিঙ্গারপ্রিন্টটা এভাবে কাজ করে আমাদের কম্পিউটার প্রসেসের মাধ্যমে। আমি আঙ্গুলের ছাপটা দিই, আমি যখন এই কোনো একটা যন্ত্রের উপর আঙ্গুল রাখি, সেই আঙ্গুলটার যে রেখাগুলো আছে সেই রেখাগুলো স্ক্রিনের উপর পড়লে সেই স্ক্রিনটা ক্যাপচার করে, আমার হাতের যে রেখাগুলো আছে ক্যাপচার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যে রেখাগুলোর মধ্যে ফোঁটা ফোঁটা দাগ পাওয়া যায় সেগুলোকে গভীরভাবে স্ক্যান করে কম্পিউটার প্রসেসিংয়ের মাধ্যমে কাজটা করে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এরপরে সরি, এরপরে এই স্ক্যান করা, একটু স্পিকার অফ রাখতে হবে প্লিজ, কষ্ট করে স্পিকার চাপ দিয়ে রাখবা। তো এই যে স্ক্যান করার পরে যে ফোঁটাগুলো পাইলো, স্যার আমার ফিজিক্স ক্লাস টেস্ট এক্সাম আছে, আপনি আমার রেকর্ড ক্লাস লিঙ্ক দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে দিয়ে দিব, দেখে নিও, আবার তো যতটুকু পারো ক্লাস করো। তো যেখানে ছিলাম, তো এখন হচ্ছে এই যে আমাদের এই ফোঁটাগুলো আরও গভীরভাবে স্ক্যান করে বাইনারি সংখ্যায় কম্পিউটার প্রকাশ করে, আর প্রকাশ করলে এইভাবে প্রতিটা ফোঁটার জন্য এরকম ডকুমেন্ট পাওয়া যায়, 010101 এগুলো সংখ্যা পাওয়া যায়। তো এইভাবেই মূলত কম্পিউটার এক একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট থেকে বুঝে যে কার ফিঙ্গারপ্রিন্টের জন্য কোন সংখ্যাগুলো বরাদ্দ করা আছে, বা কোন সংখ্যাগুলো সেভ করা থাকে, বা সংখ্যাগুলো দেখতে কেমন হয়। এখন এই মানুষটা যে ছিল, এই যে আঙ্গুলের ছাপটা যে মানুষের ছিল, সেই আঙ্গুলের ছাপ থেকে এই কোডগুলো পাওয়া গেছে, এটা কম্পিউটারে সেভ করা ছিল। যদি আমি এখন আমার হাতের আঙ্গুলের ছাপ দেই বা তোমার হাতের আঙ্গুলের ছাপ দাও, তাহলে কিন্তু আমাদের ছাপের পরে এই যে রেখাটা আছে এই রেখাটা কিন্তু মিলবে না। তোমার হাতের ছাপের রেখার সাথে আমার হাতের ছাপের রেখা মিলবে না, রেখার সাথে কারো রেখাই মিলে না। এবং এই রেখাতে যে কোডগুলো পাওয়া যাবে, বিন্দুগুলো, সে বিন্দুগুলোর যে কোড, বাইনারি কোড, এগুলো কিচ্ছু মিলবে না, সব আলাদা হবে, সব ডিফারেন্ট থাকবে। যেমন এই মানুষটার জন্য এই কোডগুলো হচ্ছে এরকম 11 দিয়ে শুরু, আবার এখানে শেষ, আবার এখানে 0 দিয়ে শুরু 0 দিয়ে শেষ। আমার জন্য যদি হইতে পারতো আমারগুলো সবগুলোই 11, নিচের সবগুলো 00, আবার তোমার জন্য হইলে 1001, আবার 1000, এরকমভাবে থাকবে। মানে কি এক একটা মানুষের জন্য এই কোডগুলো এক এক রকম হয়, কখনোই কারো কোডের সাথে কারো কোড মিলে না। আল্লাহ তাআলা এরকমভাবে আমাদের সৃষ্টি করছে, কারো আঙ্গুলের ছাপ কারো আঙ্গুলের সাথে মিলে না, এবং এই আঙ্গুলের ছাপের মধ্যে যে কোড থাকে বাইনারি কোড, এইগুলো কারোর সাথে কারোরই মিল নাই। এই হচ্ছে বায়োমেট্রিক্স। কথা কি বুঝছো যা বললাম? তো এই যে আমরা তো বুঝি যে আমাদের আঙ্গুলের ছাপের সাথে আমাদের কারো আঙ্গুলের ছাপ মিলে না, এটা তো বাস্তবে দেখে বুঝি, কিন্তু কম্পিউটার কেমনে বুঝে? কম্পিউটার ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে বুঝে, এই প্রসেসের মাধ্যমে বুঝে। আর এটাই হচ্ছে বায়োমেট্রিক্স প্রসেস। যে প্রসেসের মাধ্যমে কম্পিউটার বুঝে
যে কার আঙ্গুলের ছাপের বাইনারি কোড কীরকম, এটাকে বলা হয় বায়োমেট্রিক্স। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা, মোটামুটি আশা করি বুঝতে পারছো। তো যদি কারো বুঝতে কোনো সমস্যা আমাকে জানাবা, আমি চেষ্টা করে বুঝে দেওয়ার জন্য ইনশাল্লাহ। থ্যাংক ইউ মুনাইম জয়েন করছো, অর্পিতা রানী জয়েন করছো, আচ্ছা থ্যাংক ইউ মো জয়েন করছো। তো মোটামুটি আমরা এটা বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু আমি আলোচনা করছি, ব্যাখ্যা দিছি, আমাকে বলতে পারো। না স্যার। তাহলে চলো আমরা একটু সামনে যাই। তো আমি এতক্ষণ ব্যাখ্যা দিলাম যে আসলে আমাদের ফিঙ্গারপ্রিন্টে যেভাবে কাজ করে, আর ফিঙ্গারপ্রিন্ট যেই প্রক্রিয়ায় কাজ করে, যে সিস্টেমে কাজ করে, তাকে বলা হয় বায়োমেট্রিক্স। তো আমরা যেখানে পড়তেছিলাম সেখানে আমরা ফিরে যাই, ওই যে পড়তেছিলাম আমরা। তো এবার বলতেছি যে হ্যাঁ, এরপর হচ্ছে যে গেটটি খুলে যাবে, আর যদি না মিলে তাহলে গেট বন্ধই থাকবে, গেট খুলবে না। এখানে ফিঙ্গারপ্রিন্ট হলো একটি বায়োলজিক্যাল ডেটা। ফিঙ্গারপ্রিন্ট বা ছাপ, আঙ্গুলের ছাপ, আসলে আঙ্গুলের ছাপ হবে, আঙ্গুল লেখাটা পরে আসছে আর কি। আচ্ছা, আমি একটু জুম আউট করি। হ্যাঁ দেখো, ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ হচ্ছে ইউনিক আইডেন্টিটি, অর্থাৎ এগুলো এক একজনের এক এক রকম হয়। ইউনিক মানে এক একজনের এক এক রকম, আইডেন্টিটি মানে কি, পরিচয়। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ কখনোই মিলবে না। এখানে আঙ্গুলের ছাপ ব্যবহার করে কম্পিউটার সফটওয়্যার নির্ভর যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তাই হলো বায়োমেট্রিক্স পদ্ধতি। বুঝতে পারছো এবার সবাই? আঙ্গুলের ছাপ নির্ভর করে যে সফটওয়্যারটার উপর ডিপেন্ড করে কাজ করছে তাকেই বলা হচ্ছে কি, বায়োমেট্রিক্স। সবাই এতটুকু বুঝতে পারছো এখন বায়োমেট্রিক্সটা কি? তো আমাদের এই যে বায়োলজি মানে জীবের যেই তত্ত্ব, বায়োলজিক্যাল তত্ত্ব, সেই বায়োলজিক্যাল তত্ত্বগুলো যে ডেটা থাকে 0101, এই ডেটাগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে, এটা হচ্ছে কি বায়োমেট্রিক্স পদ্ধতি। তো দেখো এখানে বলতেছে গ্রিক শব্দ বায়ো, বায়ো অর্থ লাইফ, আর ম্যাট্রিক টু মেজার্স থেকে উৎপন্ন হয়েছে। এই দুটার সমন্বয় তৈরি হয়েছে বায়োমেট্রিক্স, অর্থাৎ প্রাণীর জন্য যেই আমার বায়োলজিক্যাল ডেটা নিয়ে কাজ করা হয় যে পদ্ধতি থেকে, তাকে বলা হয় বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্সের সংজ্ঞাটা মুখস্থ করো। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান ও প্রযুক্তি। মুখস্থ করবা, হ্যাঁ। বায়োলজিক্যাল ডেটা মানে বায়োমেট্রিক্সটা কাকে বলে? আমাদের বায়োলজিক্যাল ডেটা বিশ্লেষণ করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়াকেই বলা হয় কি, বায়োমেট্রিক্স। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স সেই প্রযুক্তি যা মানুষের দেহের বাহ্যিক বৈশিষ্ট্য, যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখে রেটিনা, তারপর হচ্ছে আইরিশ, কণ্ঠস্বর। আচ্ছা মোনায়েম, তুমি রেস্ট নাও, যেহেতু অসুস্থ একটু রেস্ট নিতে পারো, প্রবলেম নাই, রেস্ট নাও, আর ক্লাস রেকর্ড চলতেছে। চেহারা এবং হাতের মাপ ইত্যাদি। তোমরা কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখবা যে আমাদের বায়োমেট্রিক্স কোথায় কোথায় কাজ করে। প্রথমত ডিএনএ টেস্টে বায়োমেট্রিক্স কাজ করে, ফিঙ্গারপ্রিন্টে কাজ করে, একটু আগে দেখলাম, চোখের রেটিনার মধ্যে কাজ করে, আইরিশের গঠন, কণ্ঠস্বর, তারপর হচ্ছে গিয়ে চেহারা, তারপর হচ্ছে হাতের মাপ ইত্যাদি। এই সকল ক্ষেত্রে অবশ্যই বায়োমেট্রিক্সটা কাজ করে। এই কথাগুলো মনে রাখবা, কারণ আমাদের সৃজনশীলের মধ্যে এই পয়েন্টগুলো দিয়েই পরীক্ষায় আসে। এই যে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো সবই মুখস্থ করবা যে কোন কোন ক্ষেত্রে বায়োমেট্রিক্স কাজ করে। আমার কথা কি বুঝতে পারছো যা বললাম? থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। তো এরপরে বলতেছে এখানে যে আমাদের ইত্যাদি মেপে ও বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং কি অনুমতি প্রাপ্ত হয়। অর্থাৎ আমাদের যে জীবের যে বায়োলজিক্যাল ডাটাগুলো থাকে, বাইনারি ডাটা, সেগুলো কম্পিউটারে সেভ করে রাখা হয় 0101 আকারে। আর সেই ডাটাগুলো সেভ করে পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করা হয়। যদি কেউ ভুলভাবে কোনো ডকুমেন্ট নিতে চায়, চুরি করতে চায়, বা কেউ যদি অনুপ্রবেশ করতে চায়, সেক্ষেত্রে আমার এই ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স পদ্ধতি কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওই বায়োমেট্রিক্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা যে বায়োমেট্রিক্সটা আসলে কী। বায়োলজিক্যাল ডেটাগুলো সংরক্ষণ করা এবং এগুলো নিয়ে কাজ করে হচ্ছে বায়োমেট্রিক্স।
তো যা যা আলোচনা করছি মোটামুটি মনে থাকবে? জি স্যার। তো এখন হ্যাঁ, তো এখন আমরা তো বইটা পড়ছি, তো এখন আমরা চেষ্টা করব যে খাদিজা জয়েন করছো মনে হয়। খাদিজা একটু কথা বলো, তুমি কি বুঝতে পারছো? তোমার তো কোনো রেসপন্স পাইনি, চুপচাপ তুমি একটু কথা বলো। বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। সামিরা ইয়াসমিন, তোমাকে বলা হয়েছিল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাকে একটু ইনবক্সে এসএমএস দিতে, তোমার সাথে যোগাযোগ করার জন্য। আমি হয়তো এসএমএসটা পাইনি এখনো। একটু দ্রুত হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কি আমাকে ইনবক্সে মেসেজ দাও, তাহলে তোমার পরিচয় সম্পর্কে আমি এখন ভালো করে জানতে পারবো। হ্যাঁ, একটু কষ্ট করে দিও, তাহলে ভালো হয়। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম মোটামুটি এটা আমরা পড়লাম। তো এরপরও আমার অনেকগুলো পেজের কথা আছে, তো আমরা আসলে সেগুলোতে এখন যেতে চাচ্ছি না। এগুলো হচ্ছে বায়োমেট্রিক্সের প্রকারভেদ, তারপর হচ্ছে ইতিহাস, ব্যবহার, এগুলো আমরা আপাতত এখন স্কিপ রাখি। আমাদের যতটুকু প্রয়োজন ছিল অতটুকু আমরা পড়ে ফেলছি। সুবিধা অসুবিধা এগুলো অনেক কিছু আছে। আবার এর পাশাপাশি অনেকগুলো আমাদের শাখা পোশাকও আছে, তো আমরা এগুলো একটু পরে দেখবো। আমরা আপাতত দেখি যে আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে আমরা পরবর্তীতে সময় করে সামনের দিকে যাব। তো আপাতত একটু ওয়েট করো, আমি একটু ওই গাইড থেকে কিছু সৃজনশীল দেখি, এই যে বায়োমেট্রিক্সের উপর ডিপেন্ড করে কীভাবে সৃজনশীলগুলো পরীক্ষা আসে, কীভাবে লিখতে হয়। মোটামুটি একটা ধারণা দিলাম আর কি। আমাদের তো আর সব মুখস্থ করতে হয় না, বইয়ের সব পড়াও তো পড়তে হয় না, যতটুকুই পড়তে হয় অতটুকু আমরা পড়ে দেন এক্সট্রা পড়া পড়বো। তো চলো আমরা যতটুকু শিখছি বায়োমেট্রিক্সটা কি এই সংক্রান্ত কিছু আমরা সৃজনশীল দেখি, কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর কীভাবে আমাদের উত্তর করতে হবে। তো সবাই কি শুনতেছো আমার কথা, বুঝতেছো যা বললাম? ওকে, তো প্রথমেই আমরা চলে যাই, হ্যাঁ প্রথমে আমরা চলে যাই 2024 সালে আসা রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন। আচ্ছা, থ্যাংক ইউ সামিরা, উত্তর দিয়েছো, খুশি হলাম। তো সামিরা, তোমাদের কিন্তু স্পেশাল ক্লাস আছে রাত 10টা 15-তে। হ্যাঁ, তোমাদের 25 ব্যাচের স্পেশাল ক্লাস রাত 10টা 15-তে হয়, 10টা 15 থেকে শুরু হয়ে 12টা পর্যন্ত হয়। তো আপাতত আজকে এত লং টাইম হবে না, আজকে 10টা 15 থেকে শুরু হয়ে 11টার কাছাকাছি সময় পর্যন্তই শেষ হবে ইনশাল্লাহ। এরপরে আস্তে আস্তে তোমরা সময় পাবা, আমি যখন পড়াবো ইনশাল্লাহ আস্তে আস্তে, তখন আরও ভালো করে ইয়া করতে পারবা। তো আপাতত যতটুকুই পারো ক্লাস করো। অবশ্যই রেগুলার একটু থাইকো। খুশি হয়েছি, এসএমএস দিয়েছো, থ্যাংক ইউ। তো সামিরা বলি, রেগুলার ক্লাস করতে হবে, অবশ্যই অ্যাটেন্টিভ থাকতে হবে, ক্লাস মিস দেওয়া যাবে না। তো এটা কিন্তু শর্ত, আমার এখানে পড়ার শর্ত একটাই। আচ্ছা, ঠিক আছে সামিরা, আগেও ক্লাস করছিলাম, তো হয়তো বা ওরকমভাবে তোমাকে চিনতে পারছি না, রেগুলার থাকলে হয়তো চিনতে পারতাম। যাই হোক, দেখো এবার খেয়াল করো। তো সবাইকে বলতেছি একটু অ্যাটেন্টিভ হও। হ্যাঁ, বুঝতে পারছি সামিরা, এখন হ্যাঁ এখন দেখো, এখন আমরা ক্লাসে মনোযোগ হই, ক্লাসটা দেখি। সবাই হয়তো বা স্ক্রিন ভালো করে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে? একটু আমাকে জানাও তো। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন যাই, নেক্সট খেয়াল করি। তো এখানে বলতেছে রাজশাহী বোর্ড 24 সালে আসা প্রশ্ন যে ক গার্মেন্টস ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরির নামটা লেখেনি, ক লিখছে আর কি, যাই হোক, ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নি সংযোগে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। এই লাইনটা দ্বারাই তোমাকে বুঝতে হবে এটার মানেটা কোন টপিক। এই লাইনটার মানে বইয়ের কোন টপিক থেকে প্রশ্নটা করা হচ্ছে। ডিএনএ পরীক্ষা করা হয়। এই যে ডিএনএ পরীক্ষা যে করা হয়, ডিএনএ টেস্ট, এই ডিএনএ টেস্ট আসলে কী রকমভাবে কাজ করে? ডিএনএ টেস্ট কিন্তু আমাদের দেহ থেকে একটা নমুনা নেওয়া হয়। এক্সেলেন্ট, গুড, বায়োলজিক্যাল ডাটা, ভেরি গুড, ভালো তো দিয়েছো। তো যেটা বলতেছিলাম, এই যে আমাদের ডিএনএ টেস্ট, ডিএনএ হচ্ছে আমাদের দেহের বায়োলজিক্যাল যে একটা অংশ আছে, দেহের একটা কোষের একটা অংশ। তো দেহ থেকে কিছু নমুনা, রক্ত নেওয়া হয়, তারপর হচ্ছে গিয়ে রক্তই মূলত নেওয়া হয় বা কোষ নেওয়া হয়, এইগুলো নিয়ে ডিএনএটা টেস্ট করে। ডিএনএ টেস্ট কীভাবে করে? কম্পিউটার প্রসেসিংয়ের মাধ্যমে করে, সফটওয়্যারে দিয়ে করে। তো এই যে আমাদের দেহের একটা অংশ নিয়ে কম্পিউটার প্রসেসিংয়ের মাধ্যমে যে প্রক্রিয়াটার মাধ্যমে এই কাজটা করে, তাকেই কিন্তু বায়োমেট্রিক্স বলা হয়। কারণ কিন্তু এই বায়োলজিক্যাল ডেটা হচ্ছে আমার দেহের একটা অংশ। ডিএনএ টেস্ট করতে কিন্তু দেহের রক্ত লাগবে, এই রক্ত কিন্তু দেহের অংশ, মানব দেহের, জীবের অংশ। তো জীবের দেহের অংশকে কাজে লাগিয়ে কম্পিউটারে নিয়ে প্রসেসিং করে সফটওয়্যারের মাধ্যমে যে প্রক্রিয়াটা তৈরি করা হয়, তাকেই তো বলা হয় তোমার বায়োমেট্রিক্স। আমরা তো একটু আগে তাই পড়ছিলাম, তাই না?
বুঝতে পারছো কথাটা? স্যার জি স্যার। জি স্যার থ্যাংক ইউ। বাকিরা কথা বলো, বাকিরা যারা শুনতেছো তোমরা কি বুঝতে পারছো বায়োলজিক্যাল ডাটাটা নিয়ে যখন কাজ করা হয়? জি স্যার জি স্যার থ্যাংক ইউ। জি স্যার তো এটাকে বলা হয় বায়োমেট্রিক্স। তার মানে বুঝতে পারলাম যখনই লেখা থাকবে ডিএনএ টেস্ট বা ডিএনএ পরীক্ষা, তার মানে এটা একটা বায়োমেট্রিক্স। ওকে, আচ্ছা এরপরে তো এখানে আসলে আমাদের আর কিছু লাগবে না। এখানে আমাদের গণনাঙ্গে বলতেছে উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এখন ওই যে মানুষগুলো মারা গিয়েছে সেই মানুষগুলোর পরিচয় পাওয়ার জন্য তো ডিএনএ টেস্ট করতেছে, তাই না? যেমন আমরা জানি যে আমাদের অগ্নি সংযোগ হইলে মানুষ যখন দগ্ধ হয় তার চেহারা কিন্তু বিভৎস হয়ে যায়। তো তার পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করতে হয়, অর্থাৎ তার পরিচয় শনাক্ত করে তার পরিবারের কাছে তার লাশটা হস্তান্তর করতে অবশ্যই তার পরিচয় জানতে হবে, যে সে কোন জেলায় থাকে, কোন দেশে থাকে, কোন গ্রামের, কোন পরিবারের সে সদস্য। তো এটা তো আসলে চেহারা দেখাটা সম্ভব না, কারণ চেহারা তো বিভৎস হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। তো ডিএনএ টেস্ট করে নমুনা মিলায় যে কোন পরিবারের কোন মানুষের সাথে তার ডিএনএ টেস্টটা মিলে, আর সেক্ষেত্রে বোঝা যায় হ্যাঁ এই পরিবারের লোকটাই হচ্ছে এই লাশটা। অর্থাৎ ডিএনএ টেস্টের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করা হয়। যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে, আগুন লাগার পরে অনেক মানুষ নিহত হয়েছে, তো নিহত হওয়ার পর কিন্তু তার চেহারা বিভৎস হয়ে যাবে, তাকে চেনা যাবে না। তাকে যদি দেখা হয়, খালি চোখে যদি কেউ দেখে তাহলে কিন্তু অনেক ভয় পাবে, কারণ কি চেহারা বিভৎস হয়ে গেছে, তাই না? তো এখন তো এই মানুষটাকে শনাক্ত করে তার পরিবারের কাছে তুলে দিতে হবে। তো এটা করার জন্য কিন্তু ডিএনএ টেস্ট করা হয়। আর ডিএনএ টেস্ট মানে হচ্ছে আমার বায়োলজিক্যাল ডেটাগুলো কম্পিউটারে নিয়ে কম্পিউটার প্রসেসিংয়ের মাধ্যমে সফটওয়্যার দিয়ে পরিচয় শনাক্ত করা, আর এটাই হচ্ছে বায়োমেট্রিক্স। তো এটাই বলতেছে যে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি কি, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এটা আগে বলে দেন আমাকে উত্তর করতে হবে। হ্যাঁ জানতুল ফেরদৌস, কোনো কিছু বলবা? বলো বলো। মানে ক্লিয়ার দেখতে পাচ্ছ না জানতুল ফেরদৌস? অস্পষ্ট? ও মানে ক্লাসের লিঙ্কটা ফ্রেন্ডকে শেয়ার করতে চাচ্ছ, এই লিঙ্ক কাজ করতেছে না, এই তো? আচ্ছা হইতে পারে এখন কোনো সমস্যা হয়েছে। আমার এই লিঙ্কটা হয়তোবা এখন এই যে লিঙ্কটা ক্লাস নিচ্ছি এই লিঙ্কটা শেয়ার করতে হবে। এই যে লিঙ্কটা আমি ক্লাস নিচ্ছি এখন জুম অ্যাপ, তো এই লিঙ্কটা যদি শেয়ার করো তাহলে সে ঢুকতে পারবে। আর যদি ঢুকতে সমস্যা হয় ওকে বললো পরে আমার সাথে যোগাযোগ করতে, আমি দেন বলে দিব কোন লিঙ্ক কীভাবে জয়েন করতে হবে। হয়তো বা কোনো সমস্যার কারণে জয়েন করতে পারতেছে না। আপাতত যে ফ্রেন্ড চাচ্ছে ক্লাস করতে ওকে বলো একটু ওয়েট করতে, আমি ক্লাস শেষে ফ্রি হয়ে ওর সাথে যোগাযোগ করে দেন ওকে বুঝা দিব কীভাবে লিঙ্কে জয়েন করতে হয়, কোন লিঙ্কে জয়েন করলে ক্লাস করতে পারবে। ঠিক আছে? ওর আইডি আসলে জাদুল ফেরদৌস তোমার কথাটা আসলে বাঁচতেছে তো তেমন বুঝতে পারতেছে না। যাই হোক আমি পরে কথা বলবো এই বিষয়ে। হ্যাঁ আমার ক্লাসের সময় একবারে কম, তো কিছু মনে করো না, একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে, আমি একটু শেষ করে দিই এটা। হ্যাঁ পরে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, তুমি আমাকে আচ্ছা আমি দিদি বোনে হ্যাঁ রেকর্ড ক্লাস দিদি বোনে আমি এখন ক্লাসটা শেষ করি। হ্যাঁ যেখানে যেখানে ছিলাম ক্লাসটা আমি যাই, সময় যেহেতু না আমি তাড়াতাড়ি করতেছি। দেখো তো উদ্দীপকে নিহত শ্রমিকদের শনাক্ত করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বায়োমেট্রিক্স। তো আমরা উত্তরটা কীভাবে করবো এখন দেখো সবাই, আমরা এখন উত্তরের দিকে আছি। হ্যাঁ গ নাম্বার, তো এখানে বলতেছে যে উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স, নিচে এর ব্যাখ্যা করা হলো। এইভাবে তোমাকে লিখতে হবে পরীক্ষার সময়, এইভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কথা কি বুঝতে পারছো যা বললাম? আচ্ছা এবার দেখো এর পরবর্তীতে ব্যাখ্যা করা হলোর পরে কি লিখবো। তো এখন আমি একটু এখন আমি লিখতেছি, যা লিখতেছি খেয়াল রেখো। তো বলতেছে তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স বলতে ওই কৌশল বা পদ্ধতিকে বোঝায় যা মানবদেহের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ডিএনএ, আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা, আইরিশ, ভয়েস প্যাটার্ন, মুখমণ্ডলের প্যাটার্ন, হাতের মাপ ইত্যাদি প্রমাণ করার উদ্দেশ্যে বিশ্লেষণ ও পরিমাপ করে ব্যক্তি শনাক্ত করা যায়। তার মানে আমাদের বায়োমেট্রিক্সের মূল কাজ হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ, মানুষকে শনাক্তকরণ, ব্যক্তিকে যাচাইকরণ। তো ব্যক্তি যাচাই করতে হলে আঙ্গুলের ছাপের প্রয়োজন হয়, ডিএনএ টেস্টের প্রয়োজন হয়, চোখে রেটিনার
আইরিশের গঠনের প্রয়োজন হয়, মুখমণ্ডলের প্যাটার্নের প্রয়োজন হয়, হাতের মাপের প্রয়োজন হয় ইত্যাদি বায়োলজিক্যাল ডেটা সংরক্ষণ করে মিলিয়ে মিলিয়ে ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার মানে ব্যক্তি শনাক্ত করার কাজটাই আমাদের মূলত বায়োমেট্রিক্সে বেশি বেশি হয়। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। জি ওকে, স্যার। থ্যাংক ইউ। মনে রাখবা জাস্ট ব্যক্তি শনাক্তকরণ। এরপরে বায়োমেট্রিক্স এককভাবে পরিমাপযোগ্য বিষয় দিয়ে শনাক্তকরণ কাজ সম্পন্ন করে। এটি শারীরিক ও আচরণগত এই দুইভাবে ব্যক্তিকে শনাক্ত করে থাকে। মনে রাখবা শারীরিকভাবে আচরণগতভাবে দুইভাবে ব্যক্তিকে শনাক্ত করে। শারীরিক শনাক্তকরণ বায়োমেট্রিক্স উপাদান হতে পারে ব্যক্তির কণ্ঠস্বর, ডিএনএ, আঙ্গুলের ছাপ ইত্যাদি। মানে কি শারীরিক গঠন নিয়ে যে বায়োমেট্রিক্স করা হয় এর মধ্যে ব্যক্তির কণ্ঠস্বর শারীরিক গঠন, ডিএনএ টেস্ট শারীরিক গঠন, আঙ্গুলের ছাপ শারীরিক গঠন, এগুলো নিয়ে যখন আমাদের এই প্রক্রিয়াকরণ করা হয় বায়োমেট্রিক্স করা হয় তখন তাকে বলা হয় শারীরিক বায়োমেট্রিক্স বা শারীরিক শনাক্তকরণ। কথায় বুঝতে পারছো? বায়োমেট্রিক্স দুইভাবে কাজ করে, একটা শারীরিক, এটা হচ্ছে আচরণগত। আচ্ছা স্যার এটা বাহ্যিক না? এটা শারীরিক, এটা বাহ্যিক তো না, আমাদের অভ্যন্তরীণ না, যে কণ্ঠস্বর ভেতর থেকে আসে, ডিএনএ ভেতর থেকে আসে, আঙ্গুলের ছাপ, এগুলো তো আমাদের দেহ থেকে আসে। খেয়াল করিনি, এটা খেয়াল করিনি। আচ্ছা, এরপরে উদ্দীপকে যেহেতু মানুষগুলো মৃত তাই এক্ষেত্রে লাশ বায়োমেট্রিক্স উপাদান হিসেবে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা যাবে। উদ্দীপকে যেহেতু সবাই মারা গেছে, লাশ, মৃত লাশ, এই লাশগুলো আমরা যদি শনাক্ত করতে চাই অবশ্যই এই এই যে আমাদের কণ্ঠস্বর, ডিএনএ, আঙ্গুলের ছাপ, এর মধ্যে কোনটা নিয়ে কাজ করলে সবচেয়ে উপাদান ভালো হবে? অনেকে বলবা স্যার আঙ্গুলের ছাপ নিলে তো হয়। হ্যাঁ, অনেকেই বলবা আঙ্গুলের ছাপ নিলেই তো হয়। আসলে দেখবা আঙ্গুলও তো পুড়ে গেছে, যখন আগুনে পুড়ে যায় আঙ্গুলও তো পুড়ে যায়, তাই না? ডিএনএ এক্সিলেন্ট, গুড। ডিএনএ হবে। হ্যাঁ, ডিএনএ হবে, আঙ্গুলের ছাপটা হবে না, আঙ্গুলও পুড়ে গেছে, কণ্ঠস্বর সব পুড়ে গেছে, শুধু ডিএনএ বাকি থাকবে। তার মানে লাশ শনাক্ত করতে বায়োমেট্রিক্সের উপাদান হিসেবে তখন ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো। এই হচ্ছে আমার স্পেশাল ব্যাখ্যা। সবাইকে বুঝতে পারছো ব্যাখ্যাটা? জি স্যার, বুঝতে পারছি। স্যার বলো। জি স্যার। আচ্ছা স্যার, ব্যক্তি ধরেন যে ব্যক্তি মারা গেছে ওর আঙ্গুলের ছাপ দিয়ে কিভাবে বোঝা যাবে যে এটা ওই পরিবারের ব্যক্তির ছিল? ওই যে আমাদের একটু আগে বললাম না যে বাইনারি কোড যে ছিল, আঙ্গুলের ছাপের মধ্যে বাইনারি কোড সবার একরকম হবে না। বাইনারি কোড থেকে আমার ওই ডিএনএ স্ট্রাকচার, আচ্ছা ওইটা কি ওর বায়োডাটার সাথে মিলে দেখবে না? ওইটা বায়োডাটার সাথে মিলে দেখবে বলতে বায়োডাটা তো নাই, বায়োডাটা যে থাকবে তাই তো না, সব তো পুড়ে গেছে না। আর আঙ্গুলের ছাপ নেওয়ার পরে এই ছাপের মধ্যে যে কোডগুলো থাকবে, বায়োলজিক্যাল ডেটা যে কোডগুলো, সেই কোডগুলো তার পরিবারে অনেকের কোডের সাথে কিছু না কিছু মিল পাওয়া যাবে, সেটা আবার ডিএনএ টেস্টের মধ্যে পড়ে যাবে। বুঝছো? এখানে আঙ্গুলের ছাপ নিয়ে কাজ করলে অনেক কিছু হবে না। আচ্ছা, এবার দেখো ডিএনএ টেস্ট করার জন্য নমুনা হিসেবে চুল নেওয়া যায়, রক্ত নেওয়া যায়, লালা নেওয়া যায়, শুক্ররস ইত্যাদি ব্যবহার করা হয়। মনে রাখবা এসব নমুনা থেকে ডিএনএ প্রোফাইলিং, টাইপিং বা ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হয়। দেখছো যে ফিঙ্গারপ্রিন্টিং, আসলে এই ফিঙ্গারপ্রিন্টিং মানে আঙ্গুলের ছাপ ওই ফিঙ্গারপ্রিন্ট না, অন্য ফিঙ্গারপ্রিন্টিং। হ্যাঁ, তো পরবর্তীতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ব্যবহার জিনিসপত্র থেকে পরিচয় নির্ণয় করা যায়। পরবর্তীতে মৃত ব্যক্তি আত্মীয় স্বজন আসলে তাদের ডিএনএ টেস্ট করলেও মিলানো যাবে। হ্যাঁ বলো। স্যার, একজন মৃত মানুষের কি শরীরে রক্ত থাকে? মৃত মানুষের শরীরে, ভালো কথা বলেছে, মৃত মানুষের শরীরে রক্ত থাকে না, কিন্তু কথা হচ্ছে রক্তকোষের মধ্যে রক্তের উপাদান থাকে। রক্তকোষ যে আছে, রক্তকোষের মধ্যে রক্ত উপাদান থাকে, সেইখান থেকে আমাদের এই ডিএনএ টেস্ট করা যায়। কথা কি বুঝছো? রক্তকোষের মধ্যে রক্তকোষ থাকে, রক্ত সেল। কি বললা বুঝি নাই। স্যার, চুলের কথা বলছি। হ্যাঁ, চুলে কি বুঝলাম না। পড়ে যায় না চুল? চুল, আচ্ছা চুল তো সব তো গলে যায় না, কিছু না কিছু চুল থাকবে, তাই না? বিন্দু পরিমাণ চুল থাকলেই হইল, সামান্য পরিমাণ চুল থাকলেই হইল। সব চুল তো আর নষ্ট হয়, পুড়ে যায় না, কিছু না কিছু তো থাকবে, সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ থাকলেই সেটা নেওয়া যাবে।
এই হচ্ছে আমাদের ক্লাসের শেষ অংশ। আজকে ক্লাস এখানে শেষ হইলো। এটা আমাকে জানাও মোটামুটি সবাই ভালো করে বুঝতে পারছো কিনা পুরো অংশটা, বায়োমেট্রিক্সটা। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো জি মাচ। স্যার, বুঝতে পারছি। তো সবাই রেগুলার ক্লাস করো আর জি চেষ্টা স্যার, করো বুঝতে পারছি। রেগুলার অ্যাক্টিভ থাকার জন্য, আর সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। যারা যারা ক্লাস করতে চায় অবশ্যই নিয়ে আসবা, আর সবাইকে ইনভাইট করবা। আজকের মতো এখানেই ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।